হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড এই ভিডিওতে আমরা ফুল আইএলটিএস সম্পর্কে বুঝবো। আইএলটিএস এক্সামটা কি, এটা কি কি ধরনের প্রশ্ন আসে, এটাতে ওই প্রশ্নগুলোকে অ্যান্সার করার জন্য আপনার কি কি ধরনের দক্ষতা লাগবে, এবং স্টেপ বাই স্টেপ প্রসেস আপনি কিভাবে প্র্যাকটিস করবেন। একদম ফুল, আপনি যদি কিছুই না জেনে থাকেন, যে আপনি কিচ্ছু জানেন না আইএলটিএস সম্পর্কে, আপনি একটা সম্পূর্ণ ধারণা নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে একদম ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে। আবার যদি এমনও হয় যে না, আপনি মোটামুটি ধারণা নিয়েছেন, প্র্যাকটিস করছেন, কিন্তু কোথাও একটু আটকে যাচ্ছেন, সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে ওই ভিডিওটা আপনার কাজে আসবে, আপনি যেই স্টেপেই থাকেন না কেন। কারণ এখানে আমরা স্পিকিং নিয়ে আলোচনা করবো, স্টেপ বাই স্টেপ প্রসেস। এখানে রাইটিং নিয়ে আলোচনা করব, এখানে রিডিং নিয়ে আলোচনা করব, লিসনিং নিয়ে আলোচনা করব, এবং একদম লাস্টে আমরা একদম ফুল স্টেপ বাই স্টেপ একটা প্রসেস আপনাকে দিয়ে দেবো, যে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন, কিভাবে নিজেকে জাজ করবেন। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। একদম প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আজ কিন্তু এখন দুই রকমের। ঠিক আছে, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। একাডেমিক এবং জেনারেল ট্রেনিং। একাডেমিক কারা দিবে? যারা স্টুডেন্ট পড়ালেখা করার জন্য বাইরে যাচ্ছে। আর জেনারেল ট্রেনিং কারা দিবে? যারা চাকরি বাকরি করার জন্য বাইরে যাচ্ছে। ঠিক আছে, সো একাডেমিক এবং জেনারেলের ভিতরে খুবই কম তফাৎ, পার্থক্য খুবই কম। অনেকে বলবে যে জেনারেল ট্রেনিং সহজ, একাডেমিক কঠিন। আবার কেউ কেউ বলবে যে একাডেমিক সহজ, জেনারেল ট্রেনিং কঠিন। বাট আপনি যদি ভালো দক্ষ হন, তো সেক্ষেত্রে দুইটাতেই আপনি ভালো করতে পারবেন। তো অনেক সময় অনেকে কনফিউজ থাকে যে আমি এখন কোনটার প্রিপারেশন নিব। আপনি যে কোনো একটা প্রিপারেশন নেন, জাস্ট একটু আলাদা, সেম জিনিসই, সেম সেম বাট ডিফারেন্ট। ওকে, সো একদম অল্প ছোট্ট জিনিস কিন্তু এখানে ডিফারেন্স আছে। চলেন আমরা এখন একটু বিস্তারিত দেখে নিই। প্রশ্নগুলো যখন দেখাবো তখন আপনারা একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর ডিফারেন্সটা বুঝতে পারবেন। প্রথমে আমরা স্পিকিং এ চলে যাই। আমরা স্পিকিং নিয়ে একটু আলোচনা করব, যে স্পিকিং টেস্টটা কি, স্পিকিং কতক্ষণ ধরে হয়, কি কি ধরনের প্রশ্ন আসে, আমরা সবকিছু আলোচনা করব। আমরা একদম ডাইরেক্ট একটা বইতে চলে যাব। চলেন আমরা একটা বইতে চলে যাই। আমরা যদি স্পিকিং টেস্টের প্রশ্নটা দেখি, সাপোজ এখানে একটা স্পিকিং টেস্টের প্রশ্ন আমাদের সামনে আছে। ঠিক আছে, সো স্পিকিং টেস্টটা কিরকম? আমরা ইন্টারভিউ দেই না, ঠিক সেরকম আমরা একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। একজন ইন্টারভিউয়ার বসে আছে যে আমাদের সাথে ইংরেজিতে কথা বলবে। এখানে মজার ব্যাপার হচ্ছে, সে আপনাকে এমন কোনো প্রশ্ন করবে না যেটা আপনি জানেন না। জানেন না বলতে, সাপোজ সে আপনাকে হিটলারের বাবার নাম জিজ্ঞেস করবে না, সে আপনাকে জিজ্ঞেস করবে না যে আমেরিকার কয়টা অঙ্গরাজ্য আছে। সো এরকম কোন প্রশ্ন যেহেতু আসবে না, আপনার নলেজের ভিতরে এই প্রশ্নগুলো আসবে, তো সম্পূর্ণ আপনার ইংলিশ স্পিকিং অ্যাবিলিটিটা এখানে চেক করা হবে, আপনার নলেজ না। আপনি কত সুন্দরভাবে কথাগুলোকে গুছিয়ে বলছেন, কিভাবে বলছেন, আপনার শব্দ ভান্ডার, এগুলোকেই দেখবে। ঠিক আছে, সো আমরা যদি একদম একটা ধারণা নেওয়ার চেষ্টা করি, তিনটা পার্টে আমাদের এক্সামটা হবে। প্রথম পার্টটা হচ্ছে পার্ট ওয়ান, যেখানে আপনাকে জেনারেল কিছু কোশ্চেন করবে। আমি যদি একদম ভাষায় বলি, আপনি রুমে ঢুকলেন, ঢোকার পরে একজন সাধারণ মানুষ যেভাবে আপনার সাথে কথা বলে, সেভাবেই সে আপনার সাথে কথা বলা শুরু করবে। সাপোজ আপনাকে আপনার নাম জিজ্ঞেস করতে পারে, আপনার আইডেন্টিফিকেশনটা দেখতে পারে, দেন আপনি কোথা থেকে এসেছেন, আপনার হোম টাউন, আপনার আহ, ঘর বাড়ি, আপনার ফ্যামিলি, জেনারেল প্রশ্ন করবে। জেনারেল প্রশ্ন, দেখেন এখানে যেমন সোশ্যাল মিডিয়া নিয়ে প্রশ্ন করে, জেনারেল প্রশ্ন কয়েকটা করার পরে তারপরে স্পেসিফিক একটা টপিক নিয়ে প্রশ্ন করতে পারে। যেমন জেনারেল প্রশ্ন পাঁচটা করলো, যে তোমার ফ্যামিলিতে কে কে আছে, আহ তোমার বাবা কি করে, তোমার মা কি করে, তুমি কোন এলাকায় থাকো, এরকম কয়েকটা প্রশ্ন করার পরে তারপরে সে বলবে যে নাও লেটস টক অ্যাবাউট ইউর হোম টাউন, নাও লেটস টক অ্যাবাউট সোশ্যাল মিডিয়া, নাও লেটস টক অ্যাবাউট মার্কেট, নাও লেটস টক অ্যাবাউট ইউর কান্ট্রি। যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারে যেটা আপনি জানেন। ঠিক আছে, সো এখানে যেমন সোশ্যাল মিডিয়া নিয়ে প্রশ্ন করেছে, হুইচ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ডু ইউ ইউজ, তুমি কোন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটটা ব্যবহার করো, ফেসবুক, ইউটিউব, যেটা আপনি ব্যবহার করেন, লিঙ্কডইন। সো এরকম করে একদম সিম্পল প্রশ্ন করবে যেটার উত্তর আপনি জানেন, এবং আপনি খুব সিম্পলি উত্তর দিলে এখানে হবে। আপনাকে যে খুব রং চং মাখিয়ে উত্তর দিতে হবে এরকম না, আপনি জাস্ট ওনার সাথে সাথে তাল মিলিয়ে উত্তর দিতে যাবেন, এরকম। সো এটা গেল আপনাদের পার্ট ওয়ান। পার্ট ওয়ান শেষ। আহ 7 থেকে 10টা প্রশ্ন করলো, পার্ট ওয়ান শেষ হইলো। এরপরে পার্ট টু তে আপনাকে নিয়ে যাবে। সে আপনাকে দুইটা খাতা দিবে, একটা খাতায় প্রশ্ন থাকবে আর একটা খাতায় সাদা থাকবে। ঠিক আছে, একটা খাতায় যে এরকম আপনি বক্সটা দেখছেন, এরকম একটা প্রশ্ন থাকবে, ডিসক্রাইব সামথিং ইউ লাইকড
very much which you bought for your home. ডিসক্রাইব করো কিছু একটা যেটা তুমি খুব পছন্দ করেছিলে, লাইকড, ঠিক আছে? ভেরি মাচ হুইচ ইউ বট ফর ইয়োর হোম, তোমার বাড়ির জন্য নিয়ে এসেছিলে। এটা গেল প্রশ্ন। এখানে আপনাকে কি দিচ্ছে দেখেন, ইউ শুড সে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, what you bought, when and where you bought it, why you choose this particular thing. সো এখানে আপনাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিল যে আপনার কথার ভিতরে কি কি জিনিস থাকতে হবে। এখানে পাশে যে সাদা খাতাটা আপনাকে দিয়েছে এই প্রশ্নটার সাথে, এই সাদা খাতাতে আপনাকে কি করতে হবে দেখেন, পাশে ইনস্ট্রাকশন দেয়া আছে, you will have to talk about the topic for 1 to 2 minutes। এই যে টপিকটা নিয়ে আপনাকে 1 to 2 minutes কথা বলতে হবে। you have 1 minute to think, তোমার চিন্তা করার জন্য 1 মিনিট আছে। about what you are going to say, তুমি কি বলতে যাচ্ছ। এর সাথে তারা কি বলে দিচ্ছে দেখেন, ইউ ক্যান মেক সাম নোটস ইফ ইউ ইউ ক্যান মেক সাম নোটস টু হেল্প ইউ ইফ ইউ উইশ, যদি তুমি চাও, যদি তুমি চাও। মানে এটা ম্যান্ডেটরি না যে আপনাকে লিখতে হবে, ওটা জাজ করবে এরকম কোনো কিছু না। বাট একটা যদি আপনি কয়েকটা পয়েন্ট লিখে রাখেন যে এই টপিকটা সম্পর্কে আমি 6টা টপিকে পয়েন্টে কথা বলবো, তাহলে জিনিসটা সুন্দর হয় বলতে। আপনি এটার একটা মেনটেন করতে পারেন, অর্ডারটা মেনটেন করতে পারেন যে এরপরে এই জিনিসগুলো আমি বলছি। সো এই জন্য আমি সবসময় রেকমেন্ড করি যে আপনি কিছু বুলেট পয়েন্ট, 6টা পয়েন্ট লিখে রাখেন। হ্যাঁ, যে এই অ্যান্সারটা পুরোটা 1 মিনিটে লিখতে হবে এরকম না, আপনাকে 1 মিনিট প্রিপারেশনের সময় দিয়েছে, চিন্তা করতে বলছে। হ্যাঁ, এখানে দেখেন থিঙ্ক শব্দটা ব্যবহার করছে, THINK, থিঙ্ক, তোমাকে চিন্তা করতে বলছে যে 1 মিনিট চিন্তা করো যে তুমি কি বলবা। একটা টপিক তো তোমাকে দিলাম, তো সাপোজ এখানে যে কোনো টপিক দিতে পারে, একটা স্পোর্টস নিয়ে, তুমি একটা জায়গায় ভ্রমণ করতে গিয়েছিলে, যে কোনো একটা টপিক দিলে ওই টপিকে 1 মিনিট তুমি চিন্তা করে 1 থেকে 2 মিনিট তুমি কথা বলবে। ঠিক আছে, ফাইন। এটা হচ্ছে আমাদের পার্ট 2, এবং কথা বলা শেষে সেই পেপারস গুলো আপনার কাছ থেকে নিয়ে নিবে। এরপরে সে বলবে যে চলো এবার এই টপিকে আমরা একটু ডিসকাস করি। এই যে একটা কিনে নিয়ে আসলেন আপনি বাসার জন্য যে কোনো কিছু, এই জিনিসপত্র কেনা নিয়ে এবার সে আপনার সাথে একটু ডিসকাশনে যাবে। হ্যাঁ, ডিসকাস করবে। সাপোজ এখানে দেখেন হোম, ইওর হোম, তোমার বাসার জন্য তুমি কিনে নিয়ে গিয়েছিলে। ডিসকাশন টপিকে দেখেন প্রশ্নগুলো কেমন হয়েছে, why do some people buy lots of things for their home, কেন কিছু মানুষ অনেক জিনিসপত্র কিনে তার বাড়ি ঘরের জন্য। মানে এই প্রশ্নটা তারা চাইবে আপনার কাছ থেকে যে যেহেতু ডিসকাশন টপিক, আপনি একটু ডিসকাস করে উত্তর দিচ্ছেন যে আমার মনে হয় এই কারণে কিনে, অনেকে আবার এই কারণে কিনে। সাপোজ 3-4টা আপনি রিজন দিলেন এবং ওইগুলোকে আপনি ব্যাখ্যা করে দিলেন, অ্যান্সার গুলো একটু বড় হচ্ছে। হ্যাঁ, এখানে আপনাকে এরকম করে 3-4টা 5টা প্রশ্ন করবে। ঠিক আছে, এটা এটা জেনারেলি ওনার মুডের উপর ডিপেন্ড করে, উনি কতটুকু আপনার কাছ থেকে পাচ্ছে, আপনার অ্যান্সারের লেন্থ কতটুকু। আপনি যদি অনেক বড় বড় করে সুন্দর করে অ্যান্সার দেন, বেশি প্রশ্ন করবেন না, 3টাই করবে। সো ওভারঅল এই হচ্ছে আমাদের স্পিকিং টেস্ট। স্পিকিং টেস্টে আপনি জাস্ট জাস্ট 15 মিনিটের ভিতরে স্পিকিং টেস্ট আপনার শেষ হয়ে যাবে। ফাইন, ইজি একদম। সো এই গেল হচ্ছে আমাদের স্পিকিং টেস্ট। এবং এই স্পিকিং টেস্টটা কিন্তু সবসময় আলাদা হবে। হ্যাঁ, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, একটা বই ওপেন করি, যে কোনো একটা বই ওপেন করি, এই যে দেখেন এখান থেকে যদি একটা দেখায়, আমাদের লিসনিং, রিডিং, রাইটিং একসাথে হবে, স্পিকিং আলাদা হবে। লিসনিং, রিডিং, রাইটিং একসাথে হবে, স্পিকিং আলাদা হবে। লিসনিং, রিডিং, রাইটিং পর পর। সাপোজ আপনার লিসনিং, রিডিং, রাইটিং এর ডেট দেয়া 9 তারিখে, 9 তারিখ সকাল 9টার সময় আপনার লিসনিং, রিডিং, রাইটিং পর পর হয়ে গেল। এটার ভিতরে ছোট ছোট বিরতি থাকে, ওই ভিতরে আপনি একসাথে এক বসায় বসে আপনাকে এই 3টে পরীক্ষা দিতে হবে। আর স্পিকিংটা ওই দিন বিকালে থাকতে পারে, আগের দিন সকালে থাকতে পারে, যে কোনো একটা ডেট ওই উইকের ভিতরে বা 2-1 দিন আগে পিছনে আপনাকে দিয়ে দিবে। সো এই হচ্ছে আমাদের টোটাল এক্সামটা। হ্যাঁ, আমরা স্পিকিংটা বুঝলাম, এই জন্য এই জিনিসটা একটু দেখাই দিলাম যে আমাদের এক্সামটা আসলে কিভাবে হয়। অনেক সময় এমন হয় যে সকালে আপনি স্পিকিং দিয়েছেন, আপনি বিকালে লিসনিং, রিডিং, রাইটিং দিচ্ছেন। আবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি হচ্ছে আপনাদের শুক্রবারে স্পিকিং দিয়েছে, রবিবারে আপনার লিসনিং, রিডিং, রাইটিং দিয়েছে, বা শনিবারে আপনার লিসনিং, রিডিং, রাইটিং দিয়েছে, বৃহস্পতিবারে স্পিকিং দিয়েছে, এদিকে আবার আপনার একদিন আগে বা একদিন পরে আপনার লিসনিং, রিডিং, রাইটিং দিয়েছে। ওইটা ওই অনুযায়ী, ওই এক্সাম সেন্টার অনুযায়ী যে ডেট আপনি যেভাবে পাবেন ওইভাবে আপনাকে ই করবে। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন জিনিসটা ভালো মতো বুঝে নিলেই হবে। আপাতত জাস্ট মনে রাখেন যে এই 3টা একসাথে হবে,
স্পিকিংটা আলাদা হবে, ওই দিনও হতে পারে বা যে কোনো দুইটা ডিফারেন্ট দিনেও হতে পারে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম, আমরা স্পিকিং টেস্টটা মোটামুটি আন্দাজ করতে পারলাম যে আমাদের 15 মিনিটের মতো সময় লাগে। দেখেন এখানে যে 11 to 14 মিনিটস বলে দিয়েছে, 11 থেকে 14 মিনিটের মতো সময় লাগে স্পিকিং টেস্টটা শেষ করতে। সো ওভারঅল আপনি একটা জাস্ট ইন্টারভিউ দিচ্ছেন একজন মানুষের সামনে বসে, সে আপনাকে অ্যাসেস করছে যে আপনার ইংলিশ স্পিকিং অ্যাবিলিটি কতটুকু। এটাই হচ্ছে আমাদের স্পিকিং টেস্ট। এখন আমরা প্রথমে আগে সম্পূর্ণ প্রশ্নগুলো বুঝে নিই, তারপরে আমরা কি কি ধরনের টপিক আসবে এগুলোতে আবার আসবো। আমরা আগে সম্পূর্ণ এক্সামটা বুঝি। আমরা স্পিকিংটা বুঝলাম, এবার আমরা একটু এরপরে রাইটিংটা বুঝি। এবার হ্যাঁ, রাইটিং এ আমরা কি করব, রাইটিং এর ক্ষেত্রে আমাদের কি আছে। তো প্রথমে আমরা স্পিকিং বুঝলাম, এবার হচ্ছে আমরা কি বুঝবো, আমরা রাইটিং বুঝবো। ফাইন, চলেন আমরা রাইটিং এর দেখি। রাইটিং কিন্তু আমাদের একাডেমিক এবং জেনারেল ট্রেনিংটা একটু আলাদা। হ্যাঁ, একাডেমিক এবং জেনারেল ট্রেনিংটা আলাদা। আমরা যদি এখানে একটু দেখি, আমি জেনারেল ট্রেনিং এর একটা বই ওপেন করা আছে, আমি জেনারেল ট্রেনিং এরটা আগে দেখাই রাইটিং, আমি তারপর একাডেমিক এটা দেখাই, আপনারা বুঝতে পারবেন যে আলাদা হলেও একই জিনিস। হ্যাঁ, আমাদের রাইটিং এ সবসময় দুইটা টাস্ক থাকবে। রাইটিং এ কয়টা টাস্ক থাকবে, দুইটা টাস্ক থাকবে, টাস্ক ওয়ান, টাস্ক টু। তো জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে আপনার রাইটিং টাস্ক ওয়ানটা হবে একটা চিঠি, একটা লেটার লিখতে হবে আপনার জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে। ঠিক আছে, জিটির ক্ষেত্রে, জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে আমি আবার বলছি, জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে আপনার রাইটিং টাস্ক ওয়ানটা হবে একটা চিঠি। জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে রাইটিং টাস্ক ওয়ানটা হবে একটা চিঠি, একটা চিঠি লিখতে হবে, খুব সহজ একটা টপিকে চিঠি। এখানে যেমন কি বলছে, ইউ হ্যাভ সিন অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইন অ্যান অস্ট্রেলিয়ান ম্যাগাজিন ফর সামওয়ান টু লিভ উইথ আ ফ্যামিলি ফর 6 months and look after their 6 years old child. সো তারা কি বলছে যে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছো ছোটবেলায়, যে তুমি একটা বিজ্ঞপ্তি দেখেছো একজন লোক লাগবে একটা কোম্পানিতে, তুমি সেখানে অ্যাপ্লাই করে একটা চিঠি লেখো বা একটা দরখাস্ত লিখো। তো এখানে লেটার লিখতে বলেছে, সাধারণ যে লেটার আমরা লিখেছি আমাদের ভাষায়, আমাদের খাম আর্ট করা লাগবে না। আমরা দেখবো আরো বিস্তারিত একটা চিঠি, আমরা স্যাম্পল গুলো দেখে নিব। আমরা ছোটবেলায় যখন চিঠি লিখতাম আমরা খাম আর্ট করতাম, অত কিছু করা লাগবে না। একটা 150 ওয়ার্ডের ভিতরে একটা চিঠি লিখতে হবে আপনাকে জেনারেলি। যখন স্যাম্পল দেখবেন বুঝতে পারবেন, খুবই সহজ। হ্যাঁ, সো রাইটিং টাস্ক ওয়ান ওরা বলেই দিচ্ছে 20 মিনিটের ভিতরে এটা আপনি শেষ করার চেষ্টা করবেন। হ্যাঁ, একটা অ্যাডভাইস দিয়ে দিল আমাদের। 150 ওয়ার্ড, আমরা 150 ওয়ার্ড প্লাস লিখি 180 ওয়ার্ডের ভিতরে আমরা কমপ্লিট করার চেষ্টা করি। সো খুব সহজ একটা টপিক। এরকম আরো অনেক রকম টপিক আসতে পারে, যে সাপোজ কোন একটা জায়গা আপনি ভ্রমণ করতে গিয়েছিলেন, সেখানে আপনি আপনার বন্ধুকে রেকমেন্ড করছেন ওই জায়গাটা ভ্রমণ করার জন্য, এরকম একটা চিঠি। সো এরকম আমাদেরকে একটা চিঠি লিখতে হবে, তার সাথে রাইটিং টাস্ক টু, এটা হচ্ছে একটা কম্পোজিশন। আমরা যেরকম কম্পোজিশন লিখে এসেছি আমাদের স্কুল লাইফে, গরু রচনা ওইরকম না। এই কম্পোজিশন গুলো একটু ওয়েল স্ট্রাকচার্ড হয়, একটু ডিপ হয়, একটা টপিককে আরো বেশি এমফেসাইজ করা লাগে, টপিক গুলো ওইভাবে দেয়া থাকে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন টপিকটা, আমাদের রাইটিং টাস্ক টু এর টপিকটা, the growth of online shopping will one day lead to all shops in the towns and cities closing. কি বলছে, এই যে গ্রোথ হচ্ছে অনলাইন শপের, এই জন্য কি হবে, লিড হবে, লিড হবে মানে নিয়ে যাবে আমাদেরকে। হ্যাঁ, আমাদের সবগুলো কি হয়ে যাবে, টাউনস এবং সিটিতে বন্ধ হয়ে যাবে, শহরগুলোতে দোকানপাট গুলো বন্ধ হয়ে যাবে। কি কারণে, অনলাইন শপের কারণে। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তুমি কি এগ্রি করছো নাকি ডিসএগ্রি করছো। এটা নিয়েই আপনাকে 250 প্লাস ওয়ার্ড লিখতে হবে, অ্যাটলিস্ট 250 ওয়ার্ড লিখতেই হবে। সবসময় সবাইকে আমি বলি যে আপনি যাই করেন 250 ওয়ার্ড কমপ্লিট করে আসবেন। তো এখানে আমরা 280-300 ওয়ার্ডের মতো লিখি। এই একটা টপিক আপনাকে 40 মিনিট সময় দিচ্ছে, দেখেন টোটাল 1 ঘন্টা। এখানে টাইম ম্যানেজমেন্টটাই মেন, যে আপনি দুইটা লিখবেন, এই দুইটার ভিতরে আপনাকে 1 ঘন্টার সময় দিচ্ছে। ওরা রিকমেন্ড করে দিচ্ছে যে এটার উপরে 40 মিনিট স্পেন্ড করবেন, এটার উপরে 20 মিনিট স্পেন্ড করবেন। সো এইগুলো হচ্ছে জেনারেল ট্রেনিং। এখন যদি আমরা একাডেমিকে যাই, সেম জিনিসই। হ্যাঁ, একাডেমিকেও সেম জিনিস। দেখেন একাডেমিকে যদি আমরা একটু যাই, রাইটিং এ আমরা ওইখানে দেখলাম একটা কম্পোজিশন, একটা লেটার, এখানে শুধুমাত্র টাস্ক ওয়ানটা ডিফারেন্ট। একাডেমিকের ক্ষেত্রে টাস্ক ওয়ানটা ডিফারেন্ট, টাস্ক টু কিন্তু সেম। এই জন্য আমি প্রথমে বলেছিলাম সেম সেম বাট ডিফারেন্ট। সো রাইটিং টাস্ক টু আবার নতুন করে বোঝানোর কিছু নেই, সেম ভাবেই একটা এখানে টপিক দিয়ে দিয়েছে, আপনাকে লিখতে হবে, বাট ওয়ানটা একটু ডিফারেন্ট। এইটার ওয়ানটা একটু টেকনিক্যালি একটু কঠিন বলতে পারেন আপনি, কিন্তু এটাই মজাটা হচ্ছে আপনাকে অ্যান্সারটা সামনেই দিয়ে দিয়েছে। আগেরটায় যেমন চিঠি আপনাকে নিজে বুদ্ধি করে লিখতে হবে, কিন্তু এখানে
অ্যান্সারটা দেয়া আছে আপনার সামনে, জাস্ট ডিসক্রাইব করতে হবে। একটা দৃশ্য আপনার সামনে দেয়া আছে, ওইটাকে আপনি কথায় বলবেন, জাস্ট ওয়ার্ডে খাতায় লিখবেন। ঠিক আছে, এরকম। যেমন এখানে একটা এটাকে বার গ্রাফ বলে, বার গ্রাফ আমরা বলতে পারি। তো ওই বার গ্রাফটা দেয়া আছে, ওরা ওরা যদিও এখানে হচ্ছে এটাকে কি বলছে, চার্ট বলে জাস্ট বলতেছে, হ্যাঁ। সো এরকম অনেক রকম পাই চার্ট আসে, আমরা যে ক্রিকেট খেলার সময় যেরকম দেখিনি, এরকম লাইনের মধ্যে চলে গেছে, লাইন গ্রাফ। সো এরকম যে কোনো একটা আপনাদের ছবি দেয়া থাকবে, ফ্লো চার্টও দেয়া থাকতে পারে, আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপাতত জাস্ট বুঝে রাখেন যে এই টাইপের একটা ছবি দেয়া থাকবে আমাদেরকে, ওই ছবি দেখে আমাদের কথায় জিনিসটাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই চার্টটা কি দেখাচ্ছে, দা চার্ট বিলো শোজ দা value of one country's exports in various categories during 2015 and 2016. So এই যে এক্সপোর্ট করেছে কোন ইন্ডাস্ট্রিতে কত বেশি করেছে, the table shows the percentage change in each category of export in 16 compared with 15. মানে এখানে একটা কালো অংশটা দেখেন, এই যে কালো অংশটা 15 সাল আর সাদা অংশটা 16 সাল, এবং এটা কম্পেয়ার করে করে দেখাচ্ছে যে টেক্সটাইলসে কত হয়েছে, এগ্রিকালচারে কত হয়েছে, এরকম করে এখানে দেখাচ্ছে। সো এই জিনিসটাই আমাদেরকে খাতায় লিখতে হবে, যে আমরা দেখতে পাচ্ছি এটা এরকম হচ্ছে, এটা এরকম হচ্ছে। আমাদের তো এই ধরনের এক্সপিরিয়েন্স আছে লেখার, তাই না? আমরা যারা ইন্টারমিডিয়েট আগে করে এসেছি, তাদের তো এই ধরনের এক্সপিরিয়েন্স আছে আমাদের চার্ট গুলোকে লেখার, বার গ্রাফ, ফ্লো চার্ট, পাই চার্ট, এগুলোকে লেখার। সো এটাও খুব সহজ, আপনার অ্যান্সার দেয়া আছে সামনে, আপনি কতটুকু সুন্দরভাবে শব্দ সুন্দর ব্যবহার করে লিখতে পারছেন, এটা এখানে আপনার অ্যাসেসমেন্টে আসবে। হ্যাঁ, যে কত সুন্দর করে একটা লাইনের ভিতরে সে লিখেছে। আর টাস্ক 2 তো সেমই, আমরা তো আগেই বলেছি যে টাস্ক 2 টা সেম। আমরা প্রশ্ন বুঝতে পারলাম যে এই হচ্ছে রাইটিং টেস্ট, আমাদের রাইটিং টাস্ক শেষ। আমরা স্পিকিং এর প্রশ্ন বুঝলাম, আমরা রাইটিং এর প্রশ্ন বুঝলাম, ফাইন। এবার আমরা চলে যাব রিডিং এ, চলেন আমরা চলে যাই। ওকে, ওয়েল, এবার আমরা একটু রিডিংটা দেখবো। ঠিক আছে, রিডিং এও কিন্তু একটু আলাদা, একাডেমিক এবং জেনারেল ট্রেনিংটা আলাদা রিডিং এর ক্ষেত্রে। আমরা একটু রিডিং এ যাই, চলো আমরা একটু রিডিংটা দেখি। প্রথমে আমরা একাডেমিকের রিডিংটা একটু দেখি, চলেন। আমি একাডেমিকের বইটা ওপেন করাই আছে, আমরা একাডেমিকের একটা রিডিং দেখি। আমরা যারা আগে এইচএসসি করেছেন, আমি যখন স্টুডেন্টদেরকে পড়াইছি বা আমি নিজে যখন পড়েছি, তখন যেরকম ছিল, আমি নতুন বই সম্পর্কে আমার ধারণা নাই, এই জন্য আমি বলতে পারতেছি না ইন্টারমিডিয়েট নতুন বইয়ের কি অবস্থা। সো আমাদের রিডিং টেস্টটাতে হচ্ছে যেমন যে প্যাসেজ দেয়া থেকে প্যাসেজ গুলোকে সলভ করতে হয়, ওইটাই, ওই সেম রিডিং টেস্ট, বাট এটা অনেক ডিপ, অনেক অনেক কনডেন্স বলতে পারেন, আর হচ্ছে অনেক লুকোচুরি খেলে, মাথার সাথে গেম খেলে। সো একাডেমিক রিডিং এ কি করবে, আপনাকে দেখেন এই যে এখানে রিডিং প্যাসেজ 1, এরকম প্যাসেজ 1, তারপরে দিবে হচ্ছে প্যাসেজ 2, রিডিং প্যাসেজ 2, তারপরে দিবে প্যাসেজ 3, প্যাসেজ 3, রিডিং প্যাসেজ 3। এটাও দেখেন অনেক বড় একটা প্যাসেজ, 2 পেজ করে একটা প্যাসেজ। টোটাল প্রশ্ন থাকবে কয়টা, 40টা। এই দেখেন টোটাল প্রশ্ন এখানে 40টা প্রশ্ন। তো এই 40টা প্রশ্ন আপনি কি করবেন, 1 ঘন্টার ভিতরে সলভ করবেন। এই 40টা প্রশ্ন আপনি 1 ঘন্টার ভিতরে সলভ করবেন। এই হচ্ছে আপনার প্রশ্ন। চলেন আমরা প্রথম থেকে একটু দেখি, প্রশ্নের টাইপস গুলো একটু দেখলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে এই যে হচ্ছে আমরা প্যাসেজ 1 এ চলে আসলাম, প্যাসেজ 1 এ চলে আসলাম, প্যাসেজ 1 এ এখান থেকে শুরু হচ্ছে আমাদের এক্সাম। ইউ শুড স্পেন্ড 20 মিনিটস, মানে প্রত্যেকটা এসে তারা 20 মিনিট করে স্পেন্ড করতে বলতেছে। তো আমাদের 1 ঘন্টার ভিতরে এক্সামটা শেষ করতে হবে, এক্সট্রা কোনো টাইম দিবে না। এই হচ্ছে আমাদের কোশ্চিন পেপার, এর সাথে আমাদের একটা অ্যান্সার শিটও দিবে। আমি একটু অ্যান্সার শিটটা যদি দেখাই আপনাদের, অ্যান্সার শিটটা কেমন দেখতে হবে একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন। এই যেরকম একটা, এই যে রিডিং এর অ্যান্সার শিট, হ্যাঁ, 1 থেকে 40 যে অ্যান্সার শিট। তো আপনি এখান থেকে দেখে দেখে, এখান থেকে যে উত্তরগুলো পাচ্ছেন, এই উত্তরগুলোকে ডাইরেক্টলি আপনাকে কি করতে হবে, এই অ্যান্সার শিটে উঠায় রাখতে হবে। এই অ্যান্সার শিটে তারা কিন্তু দেখবে, এটা এক্সাম পেপার কিন্তু ওরা দেখবে না, এটা যদিও ফেরত নিয়ে নিবে, বাট আপনার অ্যান্সার শিটটা এখানে আপনি লিখবেন, অ্যান্সার শিটে আপনি অ্যান্সার লিখবেন। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের রিডিং টেস্টের প্রথম প্যাসেজ। একটা প্যাসেজ দেয়া আছে, প্যাসেজটা তুলনামূলক একটু সহজ থাকে প্রথম প্যাসেজটা।
তো এখানে কি টাইপের প্রশ্ন আসতে পারে, বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে, ট্রু ফলস নট গিভেন আসতে পারে। যেমন এখানে হচ্ছে আপনার এটা কি বলছে, মানে এটা আপনার কোন এই ইনফরমেশনটা কত নাম্বার প্যাসেজে আছে এটা আপনাকে দেখতে বলছে, এই ইনফরমেশনটা কত নাম্বার প্যাসেজে আছে এটা দেখতে বলছে। ওকে, একটা কল চলে এসেছিল, সরি। দেখেন এই যে এখানে ইয়েস নো নট গিভেন, আপনারা যারা হচ্ছে ই করেছেন ট্রু ফলস নট গিভেন করেছেন, ওইটার মতো এখানে ইয়েস নো নট গিভেন, এখানে ইয়েস নো নট গিভেন। ট্রু ফলস নট গিভেনও থাকে, নট গিভেন মানে দেয়া নাই। এখানে এই ইনফরমেশনটা কত নাম্বার প্যাসেজে আছে, হ্যাঁ, হুইচ সেকশন, কোন সেকশনটা, এ টু জে এর ভিতরে এই তিনটার এই সাপোজ এই এক নাম্বার ইনফরমেশনটা এই এ টু জে বলতে এই যে এখানে দেখেন এ বি সি ডি করে প্যাসেজের নাম্বার দেওয়া আছে, সাপোজ এইচ নাম্বার প্যাসেজের ভিতরে ইনফরমেশনটা আছে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখানে জাস্ট খুঁজে বের করার একটা গেম। তারপরে এখানে 3 4 5 6 এটা হচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা দেয়াই নাই ইনফরমেশনটা। এটা যখন আপনি ডিপলি স্টাডি করবেন তখন বুঝতে পারবেন, আপাতত জাস্ট একটা ধারণা রাখেন যে হ্যাঁ এই টাইপের প্রশ্ন এখানে আসতেছে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে 3 জনের নাম দেয়া আছে, আহ ঠিক আছে। তো এখানে কে কোন কথাটা বলেছে, এখানে কে কোন কোন থিওরি কোন কোন জিনিসটা বলেছে, এটা আপনি খুঁজে বের করতে হবে। সো এরকম করে দেখেন আবার আমাদের প্যাসেজ টু তে দেখেন অনেক বড় একটা প্যাসেজ দেয়া আছে, এই প্যাসেজের সাথে দেখেন এই যে প্রশ্ন, এই প্রশ্ন কোথায় আছে কি আছে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে আপনার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়া আছে, আপনাকে খুঁজে বের করতে হবে যে এই উত্তরগুলো কোথায় আছে। একদম আপনারা যেগুলো করেছেন আগে, যারা সিনিয়র স্টুডেন্টস আছেন তারা, আর নতুন বইটা যেহেতু আমি জানি না, তারা এই জিনিসটা জানছেন যে এই টাইপের প্রশ্ন এবং আপনাকে খুঁজে বের করতে হচ্ছে। এখানে আমাদের মেইনলি কাজে আসে যে আমাদের রিডিং পড়ার অ্যাবিলিটিটা আমরা কত দ্রুত পড়তে পারি, কারণ 1 ঘন্টার সময় প্যাসেজ গুলো অনেক কনডেন্স এবং অনেক অনেক হার্ড থাকে, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্টটা এখানে মেন, আপনাকে যদি আনলিমিটেড সময় দেওয়া হয় আপনি দেখা যাচ্ছে 5 ঘন্টা করে ধরে বসে করবেন, আপনার একটাও ভুল যাবে না, আপনি যদি মোটামুটি রিডিং করতে পারেন। তো এখানে মেন জিনিসটাই হচ্ছে আপনার 1 ঘন্টার ভিতরে পুরো এক্সামটা শেষ করা। আমরা রিডিং এর প্রশ্ন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম যে হ্যাঁ এই হচ্ছে আমাদের রিডিং টেস্ট, এই টাইপের ইয়েস নো নট গিভেন, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ট্রু ফলস নট গিভেন, কোশ্চেনস, এরকম ধরনের প্রশ্নগুলো আসবে, আমাদেরকে ফেস করতে হবে এবং অ্যান্সার করতে হবে, ঠিক আছে। গেল। এই যে দেখেন আমি তখন বলছিলাম না যে কোন ধরনের ছবি আসে, যে রাইটিং টাস্ক ওয়ানে দেখেন এরকম একটা ছবি আসছে। ওকে, তো আমরা এখন রিডিংটা বুঝলাম, এই গেল রিডিং। এবার আমরা লিসনিংটাও বুঝবো, ঠিক আছে। এবার আমরা একটু লিসনিংটা বুঝি, চলো। রিডিং এর তাহলে কি হচ্ছে, ও আমাদের জেনারেল ট্রেনিংটা বোঝা হয় নাই। তো আমরা রিডিং প্যাসেজ এখানে 3টা দেখলাম, একাডেমিকের ক্ষেত্রে 3টা রিডিং প্যাসেজ 40টা প্রশ্ন। এবার যদি আমরা একটু জেনারেল ট্রেনিং এ যাই, তাহলে জেনারেল ট্রেনিং এ আমরা যেটা দেখতে পাবো রিডিং এর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট, প্রশ্ন 40টাই, প্রশ্ন কিন্তু 40টাই থাকবে, কিন্তু প্যাসেজ থাকবে ছোট ছোট, কিন্তু প্যাসেজের সংখ্যা থাকবে বেশি। এখানে দেখেন প্যাসেজ না দিয়ে এখানে কি দিয়েছিল, দেখেন এখানে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এখানে রিডিং প্যাসেজ 1, আর জেনারেল ট্রেনিং এ কি লিখছে সেকশন 1, হ্যাঁ সেকশন 1, কারণ এখানে প্যাসেজ আছে এরকম 5টা, এখানে যেমন 3টা প্যাসেজ আর এদের প্যাসেজ আছে 5টা, কিন্তু প্রথম 4টা ছোট, লাস্টেরটা বড়, মানে ঘুরে ফিরে একই কিন্তু ছোট ছোট 4টা প্যাসেজ, লাস্টেরটা বড়, ঠিক আছে। যেমন এখানে যদি আপনি একটু খেয়াল করেন যে সেকশন 1-এ 1 থেকে 14টা প্রশ্ন আসবে, কিন্তু প্রথম প্যাসেজ থেকে কয়টা প্রশ্ন আসবে, 7টা, 1 থেকে 7 পর্যন্ত 8টা প্রশ্ন আসবে, সরি 1 2 3 4 5 6 7 8, 1 থেকে 7 মানে 7টা প্রশ্ন, হ্যাঁ 7টা প্রশ্ন। সো 1 থেকে 7 পর্যন্ত এখানে প্রশ্ন আসছে, এই যে এই 7টা প্রশ্ন এই প্যাসেজ থেকে এসেছে, কিন্তু সেকশন 1 এর ভিতরে আরো প্রশ্ন বাকি আছে, ওইটার জন্য দেখেন আরেকটা প্যাসেজ দিয়েছে, আরেকটা প্যাসেজ, এই প্যাসেজ থেকে আবার বাকি প্রশ্ন দেখেন 8 থেকে 14। আর আগেরটা আমরা কি দেখেছিলাম যে একটা প্যাসেজের ভিতরেই সব, এটার ক্ষেত্রে দুই এরকম আলাদা আলাদা প্যাসেজ, এই যে আলাদা আলাদা প্যাসেজ, আলাদা আলাদা প্রশ্ন, আলাদা আলাদা প্যাসেজ, আলাদা আলাদা প্রশ্ন, একদম লাস্টে এসে আবার সেম। আপনাদের এখানে যেমন লাস্টে একটা বড় প্যাসেজ ছিল প্যাসেজ 3, যেটা প্যাসেজ 3 যেরকম বড় ছিল, এখানে সেকশন 3টাও এরকম বড়, 2 পেজের এবং একসাথে অনেকগুলো প্রশ্ন, 28 থেকে 40 পর্যন্ত প্রশ্ন একসাথে, মানে একই রকম জিনিস, কিন্তু ওইখানে একটু ছোট ছোট করে ভাগ করে দেওয়ার কারণে আমাকে বলে যে হচ্ছে এটা একটু সহজ,
কারণ ছোট জায়গা থেকে খুঁজে বের করতে হয়, এখানে আবার বড়, এই জন্য বলে যে একটু বড় এই। তো একই জিনিস, বাট আপনি যদি একাডেমিকের হন আপনার প্যাসেজ গুলো আলাদা টাইপের হবে, আপনি যদি জেনারেল ট্রেনিং এর হন প্যাসেজ গুলো আলাদা টাইপের হবে। মানে এখানে মোর রিসার্চ বেসড প্যাসেজ থাকে বেশিরভাগ একাডেমিকের ক্ষেত্রে। আর জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে ওইখানেও রিসার্চ বেসই থাকে, বাট সামাজিক টাইপের, যেমন কোন একটা ভ্রমণ, কোন একটা স্পট, কোন একটা জায়গায় ঘুরতে যাওয়ার অংশ, কোন একটা কিছুর বর্ণনা, এই টাইপের। যেমন এখানে দেখেন প্যাসেজ থ্রিটা বড়, এদেরও প্যাসেজ থ্রিটা বড়, একসাথে অনেকগুলা প্রশ্ন। তো এই হচ্ছে আমাদের রিডিং টেস্ট। একাডেমিক এবং জেনারেলের ভিতরে পার্থক্য কি? এরও সেকশন তিনটা, প্রশ্ন প্রশ্ন 40টা, এরও সেকশন তিনটা, প্রশ্ন 40টা। কিন্তু একাডেমিকে কি বলছে? একাডেমিকে হচ্ছে প্যাসেজ থাকবে বড় বড় তিনটা এবং তার সাথে সাথে প্রশ্ন থাকবে, আর এখানে প্যাসেজ থাকবে ছোট ছোট চারটা এবং একটা বড়, লাস্টেরটা বড়, এবং তার ওই অনুযায়ী প্রশ্নগুলো দেওয়া থাকবে। যেমন লাস্টেরটা সবচেয়ে বড় দেখে এখানে সবচেয়ে বেশি প্রশ্ন, 28 থেকে 40টা। আগের গুলোর ক্ষেত্রে তো আমি আপনাদেরকে দেখালামই, প্রত্যেকটার উপরে এরকম লেখা থাকে। প্রশ্ন কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। যারা খুব বেশি পণ্ডিত, এতবার বলে দেওয়ার পরে প্রশ্ন ঠিক করে পড়ে না, না পড়ে ধরাটা খায়। যেমন এখানে দেখেন বলে দিচ্ছে 21 থেকে 27 পর্যন্ত এটার ভিতরে আছে, বুঝো? এই যে 21 থেকে 27 পর্যন্ত ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এখানে চোখ বুলিয়ে আপনি পেয়ে যাবেন। যখন খুব ভালো রিডিং করতে পারবেন চোখ বুলালেই হবে, তখন আমাদের সামনে ক্লাসগুলোতে পাবেন। এবার আমরা লিসনিং এ আসবো। লিসনিং যেহেতু দুইটার ক্ষেত্রেই সেম, স্পিকিং এবং লিসনিং একাডেমিক এবং জেনারেল ট্রেনিং দুজনের জন্যই এক, শুধুমাত্র রিডিং এবং রাইটিং এই দুইটা একটু আলাদা, আমরা অলরেডি দেখে নিয়েছি। এবার আমরা একটু লিসেনিং এ, একটা লিসেনিং এ গেলে আমরা এখন বুঝতে পারবো। যে কোনো একটা লিসেনিং এ আমরা যাই, চলেন আমরা যে কোনো একটা বই থেকে যাই, কারণ জিনিসটা সেমই থাকবে। এই যে আমরা লিসেনিং টেস্টে চলে আসলাম। লিসেনিং টেস্টে কিন্তু আপনার কানে হেডফোন থাকবে, সামনে একটা কোশ্চিন পেপার, এই যে আমার যেরকম কোশ্চিন পেপার বের করেছে এরকম একটা কোশ্চিন পেপার থাকবে, এবং সাথে এই যে অ্যান্সার শিটও দেওয়া থাকবে। এখানে যেমন এটা রিডিং এর অ্যান্সার শিট, দেখেন এই যে লিসেনিং এর অ্যান্সার শিট, সেম টাইপের অ্যান্সার শিট। হ্যাঁ, তাহলে এই অ্যান্সার শিটও দেওয়া থাকবে, এই কোশ্চিন পেপারও আপনার দেওয়া থাকবে। আগেরটাই যেমন আপনাকে কি করেছিল, 1 ঘন্টা সময় একবারে ধরে দিয়েছিল যে হ্যাঁ আপনি 1 ঘন্টার ভিতরে সম্পূর্ণটা কমপ্লিট করবেন। আর লিসেনিং এ কি হবে? লিসেনিং এ আপনি এই অডিওটা সাপোজ আপনি 25 থেকে 30 মিনিট শুনবেন, জেনারেলি 30 মিনিটের ভিতরে অডিওটা শেষ হয়ে যায়, 28 মিনিট, 29 মিনিট, 30 মিনিটের ভিতরে 40টা প্রশ্নের অডিও শেষ হয়ে যায়, যতক্ষণ কানে থেকে শুনে শুনে অ্যান্সার করতে হয়। এটা বাদে এক্সট্রা 10 মিনিট আপনাকে সময় দিবে ওই অ্যান্সার শিটের উত্তরটা তোলার জন্য, এক্সট্রা 10 মিনিট সময় দিবে। সো এখানে আপনি প্রথমে এখানেই উত্তরগুলো লিখে রাখবেন, পরে আপনাকে যখন এক্সট্রা টাইম দিবে তখন এখানে তুলবেন। আর আগেরটার ক্ষেত্রে এরকম কোনো এক্সট্রা টাইম নাই, রিডিং এর ক্ষেত্রে আপনি জাস্ট অ্যান্সার দিয়ে যাচ্ছেন, অ্যান্সার গুলো ডাইরেক্টলি আপনার খাতায় তুলতে হয়। তখন ভিতরে ভিতরে কোড করে রাখা যায় যে হ্যাঁ এটা পাইলাম, তারপরে খাতায় তুলি। তো আমি সবসময় বলি যে আপনি একবারে খাতায় তুলবেন, কারণ ওই পরে এক্সট্রা যেহেতু টাইম দেওয়া থাকে না, অনেক সময় অনেকে তুলে না, আবার ই হয়ে যায়। আমরা এই টেকনিক গুলো শেয়ার করবো সামনে, বাট তাও বলে দিচ্ছি যে অনেক সময় না তোলার কারণে তারা লাস্টে সময়টা ম্যানেজ করতে পারে না, তাড়াহুড়ো করে তুলতে হয়, অনেক সময় স্পেলিং মিস্টেক হয়ে যায়। সো লিসেনিং এ আপনার সেকশন থাকবে চারটা, চারটা সেকশন থাকবে। আপনার কানে হেডফোন থাকবে, কথোপকথন শুনছেন, এখানে উত্তর লিখছেন, কথোপকথন শুনছেন, এখানে উত্তর লিখছেন। যারা মোটামুটি ইংরেজির সাথে পরিচিত, ইংরেজি গান শুনেন, মোটামুটি সিনেমা দেখেন, কথাবার্তা বলেন, ইংরেজির সাথে পরিচয় আছে, তাদের জন্য লিসেনিং বেশ সহজ হবে, খুব একটা কঠিন হবে না। লিসেনিং এ অনেকেই খুব ভালো নাম্বার পায়, 7.5, 8, 9, 9 পেয়ে যায়, 10 আর পায় না যেহেতু 9। সো লিসেনিং টেস্টে চারটা সেকশন, চারটা সেকশনে প্রথম সেকশনে কি হবে, 1 থেকে 10টা প্রশ্ন। এই 1 থেকে 10টা প্রশ্ন মানে সবচেয়ে সহজ প্রশ্ন, ফিলিং দা ব্ল্যাঙ্কস। এখানে সাধারণত দুইজন কথা বলে, যেমন এখানে হয়তো বা টোটাল হেলথ ক্লিনিক, এই হেলথ ক্লিনিকে হয়তো বা কোনো ইনফরমেশনের জন্য ফোন দিয়েছে, সাপোজ আপনি আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য আমার ফোন দিলেন, কখন ক্লাস, কত টাকা, কি, এই ধরনের ইনফরমেশন জিজ্ঞেস করছেন। তো সেক্ষেত্রে এই টাইপের একটা কনভারসেশন আপনি পাবেন। এখানেও কিন্তু ওরকম একটা মানে কথাবার্তায় চলছে, একজন রুগী এবং ওইখানে রিসিপশনিস্টের ভিতরে। হ্যাঁ, সে যেমন যে ডেট অফ বার্থ, আপনার হচ্ছে ফোন নাম্বার, সবকিছু কি প্রবলেম হচ্ছে সবকিছু এখানে শুনে শুনে লিখে রাখছে, এই ফর্মটা ফিল আপ করছে। সবসময় একটা ফর্ম ফিল আপ করতে আপনাকে দিবে, আপনি কথোপকথন শুনছেন, ফর্ম ফিল আপ করছেন। এমন হতে পারে আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য আপনি ফোন দিয়েছেন, দুজনের ভিতর কথোপকথন হচ্ছে, ওইটা শুনে শুনে আপনি লিখছেন।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকশন 1, সবচেয়ে সহজ, এবং এখানে সাধারণত একটু প্র্যাকটিস করে 10টায় 10টায় পারে সবাই। তারপরে সেকশন 2 চলে আসবে। সেকশন 2 তে আপনি এরকম কথা শুনছেন। সেকশন 2 তে অবশ্য একজন কথা বলে, হ্যাঁ, এখানে যেমন দুইজন ওভার দা ফোনে কথা বলে, আর এখানে সেকশন 2 তে একজন কথা বলে, সে যে কোনো একটা টপিক নিয়ে ডিসক্রাইব করে। যেমন এখানে এই যে ক্যাসেলটা নিয়ে সে ডিসক্রাইব করছে, ক্যাসেলে কি হয়েছিল, কারা থাকতো, আহ কারা বসবাস করতো, কি খাবার খাইতো, কত বছরের পুরাতন, এই ধরনের কথাবার্তা গুলো বলে। এটা শুনে শুনে আমাদের জাস্ট অ্যান্সার গুলোকে এরকম মার্ক করতে হয়, দাগ দিতে হয়। এরকমই যে প্রশ্ন আসবে তা না, কিন্তু প্রথমটা এরকম ফিল ইন দ্য গ্যাপস আসবে। দ্বিতীয়টাতে এখানে আপনার অনেক সময় ইয়ে আসতে পারে, আপনার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, রেয়ারলি বাট জেনারেলি এরকমই থাকে। সাধারণত প্রশ্ন চেঞ্জ হয় না, আপনি অনেকগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, খুব রেয়ারলি প্রশ্ন চেঞ্জ হয়। যেমন এখানে 11 থেকে 15টা আপনার মাল্টিপল চয়েস দিয়ে দিয়েছে, তারপরে কি দিল, তারপরে হচ্ছে একটা ম্যাপ, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আওতাভুক্ত ম্যাপ। এই ম্যাপটাকে, এই যে ক্যাসেলটা, এই ক্যাসেলটা নিয়ে সে আলোচনা করছে একজন ব্যক্তি, আপনার সামনে বসে আছেন কানে হেডফোন দিয়ে, সে আপনাদেরকে বলছে, আপনি এখানে অ্যান্সার গুলো মার্ক করলেন। এটা শুনে বুঝতে সবচেয়ে ভালো হয়, আমি মুখে বলে যতটুকু বোঝানোর চেষ্টা করছি আর কি। আপনারা এখানে অ্যান্সারটা শুনে শুনে মার্ক করলেন, মার্ক করার পরে সে তখন আবার এই ম্যাপটা দেখিয়ে দেখিয়ে আপনাকে বলছে যে এই ম্যাপের এখানে এটা আছে, ওইখানে এটা আছে। আপনি দেখেন এখানে সি, জি, এইচ, এফ এরকম মার্ক দেয়া আছে, এ দেয়া আছে। সাপোজ এখানে হচ্ছে এই শপ, 20 নাম্বার যে শপটা, দোকানটা কোথায় উনি বলবে, যে দোকানটা আপনি এরকম সোজা হেঁটে বামের দিকে তাকালে প্রথম একটা খুঁটির পাশে দোকান হবে, অ্যান্সার ই। নদী পার হয়ে দোকানটা, জি, এরকম করে বলবে। আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি, হ্যাঁ। উনি এরকম একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, রিভারটা পার হয়ে সামনে আগে গেলে নর্থ সাইডে, যেমন এন নর্থ, তো নর্থ সাইডে রিভার পার হয়ে সামনের দিকে আগাইলে পরে আপনি দোকানটা পাবেন, তাহলে অ্যান্সার কি হবে, এ। এরকম করে বলবে, এতটা সহজ না বললেও এরকম করেই বলবে, সে ইংরেজিতে বলবে, সে অ্যান্সার হবে এ। এরকম করে আপনাকে অ্যান্সার গুলো মার্ক করতে হবে। এইখানকার দেখেন 10টা প্রশ্ন শেষ হয়ে গেল। তাহলে এখানে কথা বললো একজন, যে কোনো একটা জিনিসের ডিসক্রাইব করছে, কোন একটা এলাকা হইতে পারে, জায়গা হতে পারে, ভ্রমণের স্থান হইতে পারে, কোন একটা বিষয়বস্তু হইতে পারে, ঠিক আছে। একটা ম্যাপ থাকে, সাধারণত বেশিরভাগ এক্সামে ম্যাপ থাকে, এবং ম্যাপটা যারা বুঝতে পারে তারা একদম সম্পূর্ণ ফুল মার্ক পায়। ম্যাপে স্পেলিং মিস্টেকের কোনো অপশন নাই, সঠিক অ্যান্সার দিলে পারে একবার নাম্বার। এরপর হচ্ছে সেকশন 3। সেকশন 3 তে সাধারণত দুইজন, মাঝে মাঝে তিনজন কথা বলে। দুইজন স্টুডেন্ট বেশিরভাগ ক্ষেত্রে কথা বলে, তারা কোনো রিসার্চের প্রজেক্ট নিয়ে, যেটা আগে করেছে বা সামনে করবে বা এখন কাজ চলছে, ওইটা নিয়ে সাধারণত তারা আলোচনা করে। ওনাদের এই আলোচনা শুনে এখানে অ্যান্সার গুলোকে, মাল্টিপল চয়েস গুলোকে মার্ক করতে হয়েছে, হ্যাঁ কি কি বলছে। তারপরে দেখেন এখানে ওইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়া আছে, যে হচ্ছে অ্যাকশনস যেগুলো, এই অ্যাকশনের সাথে এগুলোকে আপনাদের ম্যাচ করতে হবে। ওই দুজনের কথা শুনে, দুজন স্টুডেন্ট যে কথা বলছে ওই কথা শুনে ম্যাচ করতে হবে। মাঝে মাঝে তিনজন কথা বলে, দুইজন স্টুডেন্ট কথা বলছে, তাদের অনেক সময় অনেক প্রফেসর যদি থাকে, তো সেই প্রফেসর অনেক সময় প্রশ্ন করে, ওই ভিতরে কথা বলে, বাট জেনারেলি দুইজনই কথা বলে। এটা ওইরকম সেম, আপনার শুনে শুনে অ্যান্সার লিখতে হবে। লাস্টে হচ্ছে আবার একজন কথা বলবে, কোনো একটা টপিকে একদম সম্পূর্ণ সে বলতেই থাকবে দ্রুত। আগেরটায় যেমন থামবে বলবে এরকম না, যেমন এখানে হচ্ছে আপনার 24 পর্যন্ত বলার পরে থেমে যাবে, তারপরে তারপরে হচ্ছে আবার 25 থেকে বলা শুরু করবে পজ দিয়ে। এখানে কিন্তু পজ নেই, হালকা একটা পজ আছে, ওইটা 36-এর পর একটা হালকা পজ দেয়, বাট ওটা অনেকে বুঝতে পারে না। তো এখানে পজ নেই, এখানে ডাইরেক্টলি বলতেই থাকে, 10টা প্রশ্ন অনর্গল বলতে থাকবে একজন। সে একটা টপিক নিয়ে আলোচনা, মানে সে কথা বলে যাচ্ছে, ওনার এই কথার পরিপ্রেক্ষিতে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো সম্পূর্ণ করছেন। তো এখানে অনেকে বেশ ভালো নাম্বার তুলে, এই লাস্টের 10টা এবং ফার্স্টের 10টা অনেকে 18টা 19টা করে কারেক্ট করে ফেলতে পারে, আর বাকিগুলো থেকে যা কারেক্ট হয় ওইভাবে একটা মার্ক চলে আসে। তো এখানে একা একজন একটা টপিকে আলোচনা করছে, ওইটা শুনে শুনে আমরা অ্যান্সার দিচ্ছি। সো লিসেনিং টেস্টটা বেস্ট বোঝার ওয়েটা হচ্ছে একটা এক্সাম দিয়ে দেওয়া, একটা এক্সাম দিয়ে দেওয়া। কিছুই না পারেন, আমি বসে বসে শুনলেন, একটা অ্যান্সারও পারলেন না, আপনি বসে বসে শুনলেন, তারপরেও হবে। সো এই গেল হচ্ছে আমাদের লিসেনিং টেস্ট। লিসেনিং টেস্ট একাডেমিকের এবং জেনারেল ট্রেনিং এর জন্য সেম। এই হচ্ছে প্রশ্নপত্র, এই হচ্ছে উত্তরপত্র। লিসেনিং সম্পূর্ণ কমপ্লিট করলেন, অ্যান্সার গুলো এই খাতার ভিতরে ঢুকে রেখেছেন, 10 মিনিট এক্সট্রা টাইম দিল, অ্যান্সার গুলো এখানে তুলে নিলেন। অনেকে আবার ডাইরেক্টলি এখানে লিখে, বাট আমি সাজেস্ট করি যে আপনি আগে এখানে মার্ক করেন, যেহেতু শুনতেছেন আর ই করতেছেন, ওটা খেয়াল করার দরকার নেই।
জাস্ট মার্ক করে রাখলেন, তারপরে এখানে অ্যান্সার তুলে দিলেন। আমরা অনেক টেকনিক্স নিয়ে সামনে আলোচনা করবো যে কিভাবে সময়টা বাঁচানো যায়, ওইগুলো পরে। আপাতত আমি জাস্ট চাচ্ছি যে আপনারা সম্পূর্ণ জিনিসটা বুঝেন। এই গেল হচ্ছে আমাদের প্রপার পরীক্ষা, এই হচ্ছে আমাদের পরীক্ষা। ফাইন। প্রশ্ন, প্রশ্ন শেষ। আমরা লিসেনিং পর্যন্ত বুঝতে পারলাম। এবার আমরা হচ্ছে আমাদের একটা প্রপার গাইডলাইন আপনাদেরকে দিব যে কিভাবে আপনি শুরু করবেন। আমি ধরে নিচ্ছি যে আপনি কিচ্ছু পারেন না, প্রথমত ধরে নিলাম যে আপনি কিছুই পারেন না, আপনি শুরু করবেন প্র্যাকটিস। অথবা এমন হইতে পারে যে আপনি একটু একটু পারেন, আপনি প্র্যাকটিস করতেছেন। তারপরেও আপনার প্রথম স্টেপ হওয়া উচিত আপনাকে নিজের লেভেলটা, আন্ডারস্ট্যান্ড ইওর লেভেল, তোমার লেভেলটা বুঝো কোথায় আছেন। আমি জেনারেলি আমার স্টুডেন্টদের কি কি করি, হচ্ছে একটা মক টেস্ট দিয়ে দিয়ে আসতে, যেহেতু আমি অনলাইনেই করাই, মক টেস্ট দিয়ে আসতে পারি। ফিজিক্যাল কোনো একটা ভালো সেন্টারে যে আমি বলি যে মক টেস্ট দিয়ে আসেন যদি পসিবল হয়, না হলে বাসায় দেন, আমার কাছে দেন। সবচেয়ে বেস্ট হয় যে দেওয়া, আর না পারলে নিজে নিজে বাসায় দেওয়া। আন্ডারস্ট্যান্ড ইউর লেভেল, নিজের লেভেলটা বোঝা যে কি পারি আমি। এই যে আপনি প্রশ্নগুলো দেখলেন, দেখে আপনি একটা যে আমাদের বইগুলো পাওয়া যায়, আপনি নীল খেতে গেলে এই বইগুলো পাবেন অনেক সস্তা, 40-50 টাকা পিস একটা বইয়ের দাম। অনেকে অনলাইনে বিক্রি করে, আপনি যদি কালেক্ট করে নেন, প্রথমে একটা দুইটাই কিনলেন, যে বেশি কিনবো না, দুইটা কিনলাম। হাঁটতে ঘুরতে গেছিলাম নীল ক্ষেতের ওদিকে, নীল ক্ষেত না, আপনি যে কোনো দোকানে গেলে পাবেন, ঢাকা শহরের ভিতরে তো পাওয়া যায়, বাইরে না পাওয়া গেলে অনলাইন থেকে আপনি অর্ডার করে নিতে পারেন। সো প্রথমে আপনি একটা নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলে আসলেন যে হ্যাঁ আমি কতটুকু পারতেছি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমি তো ভালো করে প্রশ্নই বুঝতে পারতেছি না, আমি তো কথা বললে আমি লিসেনিং এ আমি একটা উত্তর ধরতে পারিনি। নিজের লেভেলটা বুঝেন যে আমি কোথায় আছি। মক টেস্ট দিলে কি হবে, আপনি একটা নাম্বার পাবেন। সাপোজ এই যে 9 এর ভিতরে পরীক্ষায় আপনি মক টেস্ট দিয়ে পাইলেন 1 বা 2, প্রথম মক টেস্টে অনেকে এরকমই পায়, অনেকে 1 2 3 এরকম পায়, কিছুই পারে না। সো আন্ডারস্ট্যান্ড ইউর লেভেল। সো প্রথমে আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে আসেন যে আপনি কোথায় আছেন। টেক এ মক টেস্ট, ওটা লিখে দিছি না। সো আমরা মানে এখানে আলাদা করে লেখা আছে। সো আন্ডারস্ট্যান্ড ইউর লেভেল, কোথায় আছে, একটা মক টেস্ট নিলেন। মক টেস্ট নেওয়ার পরে এবার আপনি কোথায় যেতে চাইতেছেন, একটা প্ল্যানিং বানাবেন যে আমার টার্গেট আমি আগামী 4 মাসের ভিতরে 7.5 পাবো। আপনার লেভেল 0 বা আপনার লেভেল 2, আপনি চিন্তা করতেছেন যে 2 মাসের ভিতরে আমি 7.5 8 পাবো, তাইলে ভুলে যান। ঠিক আছে, মানে একটা রিয়েলিস্টিক প্ল্যান বানাবেন। 2 মাসের ভিতরে পসিবল না ভাই আপনাকে, মানে যদি আমি একদম খাওয়াই দিই আপনি পারবেন না। অনেকেই বলবে যে আমি গ্যারান্টি দিচ্ছি এটা করতেছি, ওই যে 8 ঘন্টা 10 ঘন্টা করে পড়া দিবে, আপনি পড়তে পারবেন না, তখন বলবে যে আপনি তো পড়েন নাই তাই পারেন নাই। গ্যারান্টি গুলো এইভাবে আসে, আপনি নিজেও বোঝেন এগুলো। আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন ছোট বাচ্চা না, আপনি জানেন যে না পারলে আপনি পারবেন না। এটা তো হচ্ছে মানে ভাগ্যের কোনো পরীক্ষা না ভাই, আপনার যদি অ্যাবিলিটি না থাকে আপনি পারবেন না, সহজ হিসাব। তো একটা প্ল্যানিং করবেন, রিয়েলিস্টিক প্ল্যানিং। আপনি কোনো বড় ভাই যে আপনার এক্সাম দিয়েছে তার সাথে বসে প্ল্যানিং করতে পারেন। আপনি মক টেস্ট দিয়ে আপনি রেজাল্ট আনার সময় ওইখানে যে কোনো একজন টিচারের সাথে তার সাথে আপনি প্ল্যানিং করতে পারেন। আপনি যদি কোনো কোচিং এ ভর্তি হন ক্লাস করার জন্য, সেখানে তার সাথে আলোচনা করে আপনি একটা প্ল্যানিং করতে পারেন যে ভাই আমার কি অবস্থা দেখছেন, আমার এই অবস্থায় কতদিন সময় লাগতে পারে। এমন কথা যেন উনি আবার আপনাকে না বলে যে আরে কোনো টেনশন নাই, 2 মাসের ভিতরে করে দিব, এত টাকা লাগবে, এরকম না। সেই জন্য আপনাকে একটা অথেন্টিক একটা প্রপার একটা সময় বলে যে দেখো তুমি এই অ্যাবিলিটিতে আছো, তুমি যদি এরকম করে পড়ালেখা করো তোমার 3 মাস সময় লাগতে পারে। জেনারেলি একজন ভালো স্টুডেন্ট, মানে জেনারেল বাংলাদেশের ভিতরে যারা মিডিয়াম লেভেল, ভালো বলবো না, মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, তারা 3 মাসের ভিতরে ভালো মতো প্রিপারেশন নিয়ে নিতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বলে যে 3 মাস প্লাস মাইনাস সময় লাগবে। আবার এক একজনের কন্ডিশন এক এক রকম, কেউ দেখা যাচ্ছে গৃহিণী আছে, অনেকে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও বাসায় পড়ালেখা করতে পারে না, অনেকের পরীক্ষা থাকে, অনেকের গায়ে ব্যথা হয়, অনেকের ঘুম আসে। সো এই প্ল্যানিংটা সবকিছু বিবেচনা করে আপনাকে করতে হবে, মানে রিয়েলিস্টিক একটা প্ল্যান করতে হবে। ফ্যান্টাসির জগতে যাওয়া যাবে না যে আমি তো নায়ক, আমি আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে, আমি একদম ফাটাই ফেলা দেবো 1 মাসে আমার হয়ে যাবে, এরকম না। ভালো একটা প্ল্যানিং করবে। সবচেয়ে বড় শত্রু হচ্ছে মোটিভেশন না থাকা। দেখেন 100 জন প্রিপারেশন শুরু করে প্রিপারেশন শুরু করলো, বই কিনলো, খাতা কিনলো, পেন্সিল কিনতেছে, মার্কার কিনতেছে, প্ল্যানিং হ্যাভি, খুব বাজে অবস্থা তার, মানে সবকিছু করে নিয়ে সে বসে রয়েছে। সে 2-3 দিন পরে তার কোনো খোঁজ খবর নেই, সে পড়ালেখা করতেছে না, সে ঘুরে বেড়াইতেছে, রিলস দেখতেছে, মারামারি করতেছে, তার মধ্যে সে ঘুরে বেড়াচ্ছে। সো মোটিভেশনটা মেনটেন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 100 জন প্রিপারেশন নিলে 10 জন পরীক্ষা দেয়, 10 জন পরীক্ষা দিলে একজন বিদেশ যায়, 100 জনের ভিতরে, তাও কম বেশি বলে ফেলছি, অথবা 1000 জনের ভিতরে একজন বিদেশ যায়।
সো মোটিভেশন লেভেলটা মেনটেন করা সবচেয়ে বড় ব্যাপার আইএলটিএস এক্সামের ক্ষেত্রে, কারণ আপনি ভাঙবেন পড়বেন যদি আপনি ভালো স্টুডেন্ট না হন, খুব ভালো স্টুডেন্ট না ছাড়া। যারা অলরেডি ইংলিশে অনেক ভালো নলেজ আছে, কিচ্ছু লাগে না, সে জাস্ট দেখে বুঝে ফেলতে পারে। তার বাদে আপনারা যারা, আমরা যারা মিডিয়াম লেভেলের আছে, আমি খুব কষ্ট করে ঘষা মাজা করে কিন্তু উঠছি। সেরকম আপনাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ আমাদের ঘষা মাজা করে উপরে উঠতে হবে, আস্তে আস্তে আগাইতে হবে। টাফ বলবো না, মোয়া হাতের মোয়া বলবো না, সহজ বলবো না, আমার কাছে আসলে সহজ এটাও বলবো না, কারোর কাছে গেলেই সহজ এটাও বলবো না। এটা যে পরীক্ষাটা যেরকম সেরকম মোটিভেশন লেভেলটা আপনাকে হাই রাখতে হবে, যে না আমি মেনটেন করবো। অ্যাভয়েড ট্রাপ, ওই যে যেটা বললাম, অ্যাভয়েড ট্রাপ, অ্যাভয়েড করতে হবে। ট্রাপ গুলা কি? বিভিন্ন ইউটিউব ভিডিওতে আপনাদেরকে টেকনিক দেখাবে, আপনাদেরকে অফার দিবে, আপনাদেরকে ম্যাজিক দেখাবে, ওইগুলা হচ্ছে ট্রাপ। কারণ কি হয়, ওই ভিডিও গুলো দেখছেন আপনি, আপনার খুব মজা লাগতেছে যে হ্যাঁ এত সহজে হয়ে যাইতেছে, এই টেকনিক ফলো করে হয়ে যাইতেছে, আরে তো রিডিং পড়াই লাগে না, শুধু এই টেকনিক ফলো করলেই হয়। এই চাপে যখন পড়বেন, আপনি ওই টেকনিকটা দেখলেন, ওই টেকনিকটা দেখার পরে আপনি যখন নিজে করতে যাচ্ছেন তখন ওই টেকনিক খাটতেছে না, তখন কিন্তু আপনার বিরক্ত লাগবে, মাথা বাস্ট হয়ে যাবে, কি রে ও পারতেছে আমি পারতেছি না, কেন পারতেছি না? ভাই উনি অলরেডি অনেক বছর যাবত এটা নিয়ে পড়ালেখা করছে, উনি অলরেডি উত্তরটা জানে, কোন জায়গায় উত্তরটা আছে, কোনো না কোনো ভাবে সে একটা কানেকশন মিলাই দিতেছে আপনার। সো আপনি যদি ভালো রিডিং করতে না পারেন, আপনি যদি ভালোভাবে লিখতে না পারেন, আপনি যদি শুনে বুঝতে না পারেন, কোনো টেকনিকে কোনো কিছুতে কাজ আসবে না। আমি যেমন আজকে বোঝানোর সময় টেকনিকের কথা বলছিলাম, টেকনিক কি হইতে পারে? হয়তোবা আমি কোনো জায়গায় একটা নোট লিখে রাখার কথা বলতে পারি, হয়তোবা আমি আপনাকে বলতে পারি যে আপনি এই লাইনটা আগে পড়লে এই লাইনটা পরে পড়লে আপনার সময়টা বাঁচতে পারে, এইগুলো টেকনিক হইতে পারে। কিন্তু আপনাকে আমি বলে দিব যে আপনার রিডিং করা জানা লাগবে না, আপনি আমার এই টেকনিক ফলো করবেন, আপনি উত্তর খুঁজে পেয়ে যাবেন, এটা আসলে বোকামি। ঠিক আছে, তো এই ট্র্যাপ গুলো অ্যাভয়েড করতে হবে। আর এই ট্র্যাপ গুলো অ্যাভয়েড করার সবচেয়ে বেস্ট হচ্ছে ডিপলি লার্ন করা। দেখেন আপনি বাইরে যাওয়ার জন্য ইংরেজি শিখছেন, আপনি সাপোজ বাইরে যাইতে পারলেন না, আপনি খুব ভালোভাবে ইংলিশটা শিখে নিলেন, সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রেও কিন্তু অনেক কাজে আসবে। তো লার্ন ডিপলি। আপনি এখন আধো আধো করে শিখলে, কোন রকম পরীক্ষাটা দিলেন, তারপরে দেখলেন যে আপনি ভালো করে রিডিং করতে পারেন না, কথা বলতে পারেন না, তাহলে তো হবে না। সো লার্ন ডিপলি, ভালো করে লার্ন করেন। সো এরকম একটা ফেজে আপনি 2 মাস থাকবেন, সবকিছু মিলে আপনি আইএলটিএস পরীক্ষাটা বুঝে শুনে প্র্যাকটিস করে একটা লার্ন ডিপলি এই পর্যন্ত আসার পরে আপনি অ্যানাদার মক টেস্ট নেবেন, যে হ্যাঁ এখন আমি সব প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে আমার ধারণা আছে, আমি কিছু জিনিস সলভ করছি, আমি কিছু জিনিস শিখছি, আমি কথা বলেছি, প্র্যাকটিস করেছি, এবার আমি কি করব, একটা আরেকটা মক টেস্ট নিব, আরেকটা মক টেস্ট দিয়ে দেখবেন যে কত পাইতেছেন। এই যে প্ল্যানিং এর যেখানে বললেন না, প্ল্যানিংটা আসলে কি বলতেছে, প্ল্যানিংটা বলতে বোঝাচ্ছিলাম যে আপনার 3 মাস সময় আছে, আপনি রিডিং করবেন কতটুকু, আপনি রাইটিং নিয়ে কতটুকু কাজ করবেন, আপনি লিসেনিং নিয়ে কতটুকু কাজ করবেন, ওইটা ডিপে আমরা যাব, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য যাচ্ছি না, তারপর আমি যতটুকু বলার বলতেছি এখানে। সো অ্যানাদার মক টেস্ট যখন নিলেন, মক টেস্টটা নেওয়ার পরে এবার আপনি দেখবেন যে আগের বার 2 পাইছিলেন, এবার 4.5 বা 5 পাইছেন, আপনার লেভেলটা একটু উপরে উঠছে, কিন্তু আপনার টার্গেট তো আরো বেশি, আপনার টার্গেট 7 পাওয়া, তাই? এখন 7 পাওয়ার জন্য কি করতে হবে? এখন আমি 5-এ আছি, কোন কোন জায়গায় নাম্বার কম পাইছি, কি কি পারতেছি না, আপনি যখন টেস্ট নিবেন তখন আপনি নিজে অনেক কিছু বুঝতে পারবেন, বা আপনার যে গাইডার, যে গাইডলাইন দেওয়ার জন্য যে থাকবে, তার সাথে আপনি কথা বলতে পারেন। দেখেন একটা জিনিস কি, আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে যে আহ একা একা করে ফেলতে পারবো সবকিছু, একা একা পারবেন, অবশ্যই পারবেন, বাসায় বসে পারবেন, সময় বেশি লাগবে, ধুকে ধুকে শিখবেন, বেঁধে বেঁধে শিখবেন। আর যদি একজন আহ মানে যে কোচিং এ আপনি ক্লাস করতেছেন বা যার কাছে যাচ্ছেন, সে যদি আপনার হেল্প করে, সে আপনার জাস্ট সময়টা বাঁচাই দিবে, যে ভাই এই আপনার মোটিভেশনটা হাই রাখবে এবং সময়টা বাঁচাই দিবে, এবং সে আপনার কে একদম টু দা পয়েন্টে বলবো যে এই জিনিসটা নিয়ে একটু কাজ করেন, এটা দেখবেন নাম্বারটা বেড়ে গেছে। ঠিক আছে, সো অ্যানাদার টেস্ট নিলেন, প্রবলেমটা বুঝলেন যে কোন কোন জায়গায় সমস্যা আছে, আবার প্র্যাকটিস করলেন 1 মাস। এই মক টেস্টটা দেওয়ার পরে 1 মাস, মিনিমাম 1 মাস প্র্যাকটিস করবেন। 1 মাস প্র্যাকটিস করার পরে ফাইনাল মক টেস্ট, এবার দেখবেন যে রেজাল্ট প্রায় কাছাকাছি চলে আসছে। না আসলে আবার কি হবে, আবার 2 সপ্তাহের প্র্যাকটিস নিয়ে আবার একটা মক টেস্ট। আমি বিশ্বাস করি মক টেস্টে, আমি প্রচুর মক টেস্ট দেই আমার স্টুডেন্টদেরকে। সো মক টেস্ট আমি খুব বিশ্বাস করি, এবং এখানে দেখেন অলরেডি 3টা মক টেস্টের কথা আমি বলছি, আমাদের স্টুডেন্ট এমন 4টা 5টা 6টা করে মক টেস্ট দেয়। প্রথমে এখানে দিছে একটা, মাঝখানে আবার দিছে, আবার দিছে, তারপর লাস্টে এসে 2টা মক টেস্ট দিয়ে তারপর সে পরীক্ষা দিয়েছে। সো মক টেস্ট দিলে পারে কি হয়, আপনার এক্সপিরিয়েন্সটা বাড়ে, নিজের সমস্যাটা নিজে বোঝা যায়, এবং কনফিডেন্সটা খুব হাই থাকে।
তো ফাইনাল মক টেস্ট দিয়ে যদি দেখেন যে 7 চলে আসছে তো ভালো, আলহামদুলিল্লাহ, আপনার যেহেতু টার্গেট 7, তারপরে আপনি আপনার মেন পরীক্ষার জন্য আপনি রেজিস্ট্রেশন করে ফেললেন। আর দেখলেন যে না, আসতেছে না, 5.5 6 এরকম আসতেছে, ওই সমস্যা হচ্ছে, কি পারতেছি না, স্পিকিং এ পারতেছি না, লিসেনিং এ পারতেছি না, কই ঝামেলাটা হইতেছে, আবার একটা দিত। হয়তো ওই মক টেস্টটা খুব বেশি কঠিন ছিল এই জন্য আসে না। অনেক সময় এরকম হয়, কিছু কিছু জায়গায় স্পেসিফিক কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা মক টেস্ট খুব হার্ড করে। এটা ভালো, খারাপ কিছু না। মক টেস্ট খুব, যেমন মক টেস্টে আপনি 6 পাইছেন, রিয়েল পরীক্ষা আপনি 7.5 পাইছেন, এরকমও হয়। সো যদি আপনি মক টেস্টে 6 পান, আপনি এদিকে 7 পাইতে পারেন, কিন্তু মক টেস্টে 6 পেয়ে আপনি ওদিকে 7.5 8 বা 9 পাবেন না, এটা তো শিওর। মক টেস্টে 4 পেয়ে আপনি 7 পাবেন না। সো মক টেস্টে 6 6.5 পাইলে আপনি এদিকে 7 7.5 আশা করতে পারেন। বাট তারপরেও মক টেস্টে 7 পাওয়ার পরে আপনার যদি টার্গেট থাকে যে আমি 7, তাহলে 7 পাওয়ার পরে রেজিস্ট্রেশন করা ভালো। তারপরে যদি 6.5 পান, রেজিস্ট্রেশন করেন, সমস্যা নেই, যে না আমার 1 মাস পরে পরীক্ষা দিব, আমি এখন রেজিস্ট্রেশনটা করি। 6.5 পেলে রেজিস্ট্রেশন আপনি চাইলে করতেই পারেন, ঠিক আছে। সো এই গেল আমাদের ওভারঅল প্র্যাকটিস প্ল্যান। প্রথম থেকে শুরু করে আপনি আস্তে আস্তে নিজের মাথা ঠান্ডা করে, যদি টাকা পয়সার সমস্যা না থাকে, যদি এত টাকা পয়সা খরচ করে বাইরে যাবেন, সেখানে আপনার 10 15 হাজার টাকা খরচ করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, এটা সারা জীবনের একটা স্কিল ডেভেলপমেন্ট আপনার হয়ে যাবে। টাকা পয়সা যদি থাকে তো সেক্ষেত্রে আপনি কোন একটা কোচিং এ বা কোন একটা, আমাদের এখানেও ভর্তি হতে পারেন, আমাদের কোচিং এও ভর্তি হতে পারেন। আমরা তো অনলাইনে করাই। আর যদি আপনি মনে করেন যে না, কোনো একটা জায়গায় যেয়ে করবেন, সেখানে যেও করতে পারেন। যারা প্রতিষ্ঠান খুলে বসছে অবশ্যই তারা জানে দেখেই তো খুলে বসছে। সো আমি কোনো প্রতিষ্ঠান রেকমেন্ড করতেছি না, আপনি নিজের মতো করে যাচাই বাছাই করে, যেখানে খরচ কম হচ্ছে, যাতায়াত সুবিধা হচ্ছে, এরকম একটা জায়গায় ভর্তি হতে পারেন। আর যদি সময় কম থাকে তাহলে অনলাইনে প্রিফার করেন। সো এই হচ্ছে আপনাদের টোটাল প্ল্যান। 15 20 লাখ টাকা খরচ করে বাইরে যাবেন, সময় বাঁচানোর জন্য 10 20 হাজার টাকা খরচ করেন, কোনো সমস্যা নেই, টাকা বেশি থাকলে প্রাইভেট টিচার রেখে দেন। হ্যাঁ। তো এই হচ্ছে আমরা প্রপার প্ল্যানটা পাইলাম আমাদের হাতে, আইএলটিএস ফুল কোর্স। যতটুকু পেরেছি আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি, যতটুকু বুঝতে পারছেন, আশা করি ভালোই বুঝতে পারছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে আপনারা একটু কমেন্টে লিখবেন। এখানে আমরা সম্পূর্ণ আইএলটিএস নিয়ে ডিপ ডিপ ভিডিও দিব, আমরা কোনো টেকনিক ভুয়া ভিডিও দিব না, একদম ডিপ ক্লাসগুলো দিব। এবং একদম রিয়েল আমাদের যে ইটা আছে, আমাদের যে মেথড গুলো আছে, আমরা সবকিছু এখানে শেয়ার করে দিব। ঠিক আছে, তো আশা করি আপনারা ভালো মতো প্র্যাকটিস করবেন, প্রিপারেশন নেবেন। এন্ড পরবর্তী ভিডিওতে আপনারা কি কি জানতে চাচ্ছেন এটা কমেন্টে লিখতে পারেন, এবং আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।